নমস্কার, এনবিপি উনানি আর্বুদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের ভালো রাখার প্রচেষ্টা, আর প্রচেষ্টা যখন এনবিপি করে তখন তাতে সাকসেসও কিন্তু পায়। যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ অবশ্যই আপনাকে সুস্থ করার দায়িত্ব কিন্তু এনবিপি উনানি আর্বুদ রিসার্চ সেন্টারে। আর দেখবেন যখন আপনি কোনো কাজ খুব ভালো করেন তখন সেই কাজটার প্রতি আপনার কনফিডেন্স তৈরি হয়, এবং আপনি যদি সত্যি একজন ভালো কাজ করার ইচ্ছা রাখেন তাহলে কিন্তু সেই কাজটাকে আরও কিভাবে ভালো করা যায়, আরও কিভাবে কাজটার উন্নতি করা যায়, আপনার কাজটার জন্য আরও 5টা মানুষ কিভাবে তাড়াতাড়ি ভালো থাকতে পারেন সেই বিষয়টা নিয়ে আপনার মাথায় একটা ভাবনা চিন্তা সবসময় থাকবে। আর সেই ভাবনা চিন্তা কিন্তু সর্বদা কাজ করে এনবিপির প্রত্যেকজন চিকিৎসকের মাথায়। আর সে কারণেই কিন্তু তাদের রিসার্চ ওয়ার্কের মধ্যে দিয়ে, তাদের পরিশ্রমের মধ্যে দিয়ে, তাদের প্রত্যেক দিনের ভাবনা চিন্তার মধ্যে থেকে মানুষকে ভালো করার প্রচেষ্টাটা কিন্তু চলছে। সেটা যে কোনো ক্রিটিক্যাল হোক বা ক্রনিক ডিজিজ হোক, যতই কঠিন সমস্যা হোক, যে সমস্যার জন্য আপনি হয়তো কিছুতেই মেডিসিন ছাড়া বাঁচতে পারবেন না এরকম একটা জায়গায় পৌঁছে গিয়েছেন বলে মনে হচ্ছে, ঠিক সেই জায়গা থেকেও আপনাকে রেহাই দিতে পারে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। দীর্ঘদিনের রোগ, যে রোগ থেকে সত্যি আপনার ভালো হওয়ার কোনো উপায় নেই, যখন আপনাকে আপনার চিকিৎসক বলেছে তখন আপনাকে কিন্তু মেডিসিন ছাড়িয়ে ভালো করার কথা জানাতে পারেন এনবিপির চিকিৎসকেরা। শুধু এটা মুখের কথা নয়, প্রমাণিত সত্য, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, এবং রিপোর্টের মধ্যে থেকে আপনি প্রমাণ পাবেন যে আপনি কি অবস্থায় এনবিপিতে এসেছিলেন আর বর্তমানে ধীরে ধীরে কতটা ভালোর দিকে আপনি এগোচ্ছেন। এত লোভনীয় একটা চিকিৎসা পদ্ধতি, আমার মনে হয় এই চিকিৎসা পদ্ধতিতেই থাকা উচিত, বা এরকমই কোনো সংস্থার ছত্র ছায়া থাকা উচিত যেখানে একবার পৌঁছে গেলে চিন্তা আর আপনার থাকবে না, থাকবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। আজকেও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা থাকবে, এবং আপনাদের কোনো ধরনের সমস্যা থাকলে সেই সমস্যা নিয়েও আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন, সলিউশন তো নিশ্চয়ই পাবেন। এবং তার পাশাপাশি কিভাবে সামনের দিনগুলোকে সুন্দর করে তুলবেন সে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা থাকবে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আর্বুদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং আমরা এই সময় সব থেকে বেশি আনন্দে থাকি, এই সময়টা আমাদের কাছে সব থেকে বেশি সুন্দর, কারণ কিছুদিন পর শরৎ মানে নীল আকাশ, এবং সেখানে সাদা মেঘের খেলা, সবকিছু মন ভালো করে দেবে। কিন্তু মন ভালো নাও করতে পারে আপনার, যদি আপনি কোনো ক্রিটিক্যাল সমস্যায় বা ক্রনিক ডিজিজে ভোগেন। ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ মানে মাথায় আমাদের সবার আগে যেটা বর্তমানে আসে সেটা হচ্ছে সুগার। দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিন মেডিসিন খাচ্ছেন, কিছুতেই তার থেকে রেহাই পাচ্ছেন না, মাথায় আপনার এটাও ঘুরছে দীর্ঘদিন ধরে এই সুগারের কারণে আমার কি অন্য কোনো গুরুত্বপূর্ণ অর্গান নষ্ট হয়ে যেতে পারে, আমাকে কি সুগার থেকে বাঁচানোর মতন কোনো চিকিৎসক রয়েছে, কোনো পাথে রয়েছে, সত্যি কি সুগারের মেডিসিন অফ করে দেওয়া সম্ভব, সত্যি কি সুগার থেকে নিজের পরিবারের বর্তমান প্রজন্মকে আমি রক্ষা করতে পারি? এই সব প্রশ্নের উত্তর আজকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। সুগার নিয়ে আলোচনা আমরা বারংবারই রাখি, কারণ সুগারে বর্তমানে প্রত্যেকটি পরিবারের প্রায় প্রত্যেকটি মানুষ আক্রান্ত। তাই কিভাবে আমরা রক্ষা পাবো সব উত্তর খুঁজে নেব। এবং ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন, তবে প্রথম বন্ধু আছেন আমাদের সাথে, কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি কোন্নগর থেকে ঝন্টু দাস বলছি। আচ্ছা বলুন, বয়স কত? বয়স 58। হ্যাঁ 58। 58? আপনার বয়স 58? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? মানে নার্ভটা বলে না, এরকম ডাক্তারকে দেখিয়েছিলাম, ওনারা বলছে এটা অপারেশন করতে হবে। আমি একটু ভয় পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোগটার নাম কি বলেছেন? হ্যাঁ, রোগটার নাম কি বলেছেন? ভেরিকোজ ভেন। ভেরিকোজ ভেন, অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছে। হ্যাঁ আচ্ছা, দেখুন আপনি ভেরিকোজ ভেন হয়েছে, আপনার কাজকর্ম কি ধরনের হয়? আমি দাঁড়িয়ে থেকে আমার কাজ করছি। কতদিন ধরে হচ্ছে এটা? এটা বেশি মাস 3-4 হবে। মাস 3-4 ধরে আপনার ভেরিকোজ ভেনটা আপনি দেখতে পাচ্ছেন, নাকি ব্যথাটা শুরু হয়েছে? ব্যথাটা হয়েছে, পা ফুলেছিল। আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, ওরা কিছু ওষুধ দিয়েছে, তাতে অনেকটা কমেছে, কিন্তু বলছে অপারেশন করতে হবে। আচ্ছা শুনতে থাকুন। দেখুন, ভেরিকোজ ভেন একটা খুব বড় সমস্যা, কারণ হচ্ছে এটা কি হয়, আমাদের যে ব্লাড সার্কুলেশন সেখানে কিন্তু সমস্যা দেখা দেয়, এবং তাতে হয় কি যে সেখানে ব্যথার সৃষ্টি হয়। কেন? অনেকেই দেখবেন যে ভেরিকোজ ভেনটা কীরকম হয়, হাঁটুর নিচ থেকে যে আমাদের পায়ের পোর্শনটা, বিশেষ করে পায়ের পেছন দিকটা,
সেখানে দেখবেন বেঁকিয়ে বেঁকিয়ে আমাদের যে রক্তের নালীগুলো যেগুলো আমরা বলি সেগুলো দেখবেন কেমন কুকড়ে কুকড়ে রয়েছে, মানে দেখলেও আপনি হয়তো প্রথমে ঘাবড়ে যাবেন এগুলো কি জিনিস। ঠিক আছে, ওগুলো কি হচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের যে ভেইন আছে যেখান দিয়ে ব্লাড পাস হয় আমাদের, সেইগুলো কোনো কোনো কারণে ওগুলো বেঁকে যায়, মানে কুকড়ে যায়, মানে তেড়া বেঁকা হয়ে গোল গোল হয়ে যায় এক একটা জায়গায় এরকম করে, ওটার সমস্যা হয়। ওটা কি হয় দেখুন, আমাদের তো রক্তের নালীগুলো লম্বা করে সোজা নামে ওপর থেকে নিচের দিকে ধরুন যাচ্ছে, ঠিক আছে। এবার যারা অতিরিক্ত দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রে হয়, অনেক সার্জেনদের ডাক্তারবাবুদেরও কিন্তু ভেরিকোজ ভেন হয়। কারণ যারা ধরুন ডেইলি ধরুন 8 ঘন্টা 9 ঘন্টা দাঁড়িয়ে কাজ করছে বা অতিরিক্ত পায়ের পরিশ্রম করছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই ভেরিকোজ ভেনটা হয়। এবং এটা যখন হয় সেটাই কিন্তু ব্লাড সার্কুলেশনে অবস্ট্রাকশন আসে, এবং যেহেতু ব্লাড সার্কুলেশনে অবস্ট্রাকশন আসে সেখানে খুব পেইন হয়, আস্তে আস্তে পেইনটা কিন্তু বাড়তে থাকে। সাধারণভাবে এগুলো দেখা যায় যে দেখানোর পর আমরা যেটা দেখতে পাই মডার্ন মেডিসিনে এখানে বলে যে সার্জারি করতে হবে, কিন্তু আয়ুর্বেদে এর চিকিৎসা আছে। এটা কি হয়, আমাদের যে প্রত্যেকটা একটা ইলাস্টিসিটি থাকে, তো একটা কি বলবো যে একটা কতটা টান হতে পারে একটা রক্তের নালী, সেটার একটা ব্যাপার থাকে। এবার ওটা কি হয়, তার থেকে লুজ হয়ে যায়, যখনই লুজ হয়ে যায় ওটা বেঁকে তেরে পা দিয়ে নাবে, আর এইটার জন্য কিন্তু প্রবলেম হয়। মেইন প্রবলেম যেটা দেখা যায় ব্লাড সার্কুলেশন অভাব, এবং সেখান থেকে মাসেল ক্র্যাম্প হচ্ছে, খুব পেইন হচ্ছে, কষ্ট হচ্ছে, দাঁড়াতে পারছে না, হাঁটতে পারছে না, এমনকি শুয়ে থাকলেও ব্যথা হতে পারে। এইটার কিন্তু সমাধান আছে আয়ুর্বেদে। উইদাউট সার্জারি কিন্তু ভেরিকোজ ভেনের ট্রিটমেন্ট আমাদের এনবিপি আয়ুর্বেদায় হয়। আপনি একটা কাজ করুন, আপনি জেনে নিন আপনার কাছাকাছি কবে এনবিপির চেম্বার আছে, কোথায় আছে, হেল্পলাইন নাম্বারে কল করে, তাহলে কিন্তু আপনি এই ট্রিটমেন্ট করলে কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন আপনি কিন্তু ডিফারেন্স আপনি বোঝা শুরু হবে, আর ব্যথাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। যেই ভেরিকোজ ভেনটা হয়েছে, যে ওই বেকাতেরা আকিবুকির মধ্যে যে ভেনগুলো হয়েছে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হতে থাকবে। একদম, কারণ অনেক ক্ষেত্রে অনেক কিছুতে অপারেশনের পক্ষপাতী আমরা নই। অপারেশন করে ভালো হয়ে গিয়েছে কোনো মানুষ, তার প্রমাণও কিন্তু অনেক কম পাই আমরা। সেক্ষেত্রে অপারেশন ছাড়া কি কোনো উপায় রয়েছে? কে উত্তর দিতে পারবে জানি না, এনবিপি কিন্তু উত্তর দিতে পারবে। হ্যাঁ, অপারেশন ছাড়া সম্পূর্ণভাবে আপনাকে ভালো করা সম্ভব। আর এই উত্তরটা যদি সত্যি আপনি জীবনে কাজে লাগাতে চান, এনবিপির হেল্পলাইন নাম্বার স্ক্রিনে কিন্তু যাচ্ছে 9830235527 বা 37। নোট করুন, ফোন করুন, কথা বলুন, যোগাযোগ করুন, ব্যাস সমস্যার সমাধান পান। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বাঁকড়াহাট থেকে বলছি, ত্রিয়াশা সাহা। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যাটা আমার ভাইয়ের, মানে ওর মোটামুটি একদম ছোটবেলায় ছিল না, একটু বড় হওয়ার পর থেকে ওর না প্রচন্ড আর কি, মানে চাপা জুতো পরলেই না ওর প্রচন্ড পায়ে হাম হয়, এবং সেটা থেকে না প্রচন্ড বাজে স্মেল হয়, করা যায় এটা। ওকে, প্রচুর ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। বেশ, আচ্ছা আপনি শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে দেখুন, ঘাম অনেকেরই হতে পারে, ঘামটা যদি জমে যায় তাহলে একটা স্মেল হতে পারে, কিন্তু আরও কিছু ব্যাপার রয়েছে। প্রথম কথা হচ্ছে দেখতে হবে যে ওর মানুষের শরীরে যখন টক্সিন জমে যায় অতিরিক্ত মাত্রায়, তখনই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। ঠিক আছে, এই যে গন্ধের ব্যাপারটা বললেন, সেটা পায়ের ঘামে হয়। অনেকে বলে যে মোজা থেকে গন্ধ বেরিয়েছে, আসলে ওটা পায়ের থেকে গন্ধটা সৃষ্টি হয়, মোজা থেকে না। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ব্যাপার। এবার এটা অনেকের ক্ষেত্রে দেখবেন যে আমরা দেখি যে গায়ের সামনে গেলেই একটা গন্ধ, খুব এমন অনেকের এত তীক্ষ্ণ গন্ধ থাকে যে মানে ঝাঁঝিয়ে ওঠে, নাকটা যেন ঝাঁঝালো একটা গন্ধ নাকে আসে। এগুলো কিন্তু ভিতরের সমস্যা। এগুলো আপনি বাইরে থেকে যতই সাবান মাখুন বা পা ধুয়ে নিচ্ছেন, বারে বারে মুছে রাখছেন, সেটার জন্য হয় না। এটা হচ্ছে ভেতর থেকে বডিকে ডিটক্সিফাই করতে হয়। আয়ুর্বেদাতে কিন্তু সেরকম পদ্ধতি আছে যার মাধ্যমে বডিকে ডিটক্সিফাই করতে হয়। বডির কি হয় যে টক্সিনগুলো ভালো মতো শরীর থেকে বেরোতে পারছে না, বা যতটা বেরোচ্ছে তার থেকে বেশি কিন্তু শরীরের মধ্যে জমে আছে। দেখবেন অনেকের দেখা যায় যে ইউরিন পাস করলে প্রচণ্ড মাত্রায় গন্ধ হয়, যে পরে যে যাচ্ছে টয়লেটে তখনও কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে, মানে অস্বস্তি হচ্ছে, একটা মানে ফিলিংসটা খারাপ লাগছে। জল দিলেও কিন্তু অনেক সময় এই গন্ধগুলো রয়ে যায়। এর জন্য প্রথম কথা আমাদের হচ্ছে ফুড হ্যাবিটটা ঠিক রাখতে হয়, কারণ আমাদের যে খাদ্য খাবার তার মধ্যে যদি আমাদের অ্যালকালাইন ফুড না থাকে, মানে যেগুলো আমাদের ক্ষার জাতীয় খাদ্য খাবার, সেগুলো যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু শরীরের মধ্যে যদি অ্যাসিডিক নেচারটা বেড়ে যায়, তখনই কিন্তু এই সমস্যাগুলো হয়।
তার জন্য এটার জন্য কিন্তু আমাদের লিভারকে ঠান্ডা রাখতে হয়, লিভারকে ঠিক রাখতে হয়, সঠিক পরিমাণে জল খেতে হয়, এগুলো মেনটেন করতে হয়, এবং খাদ্য খাবার যেটা বললাম ওইটা একটা ব্যালেন্সে খেতে হয়। এগুলো না হলে তাহলে কিন্তু এই সমস্যা আসবে। একটা টাইমের পর কিন্তু আপনি তখন জল খেলেও চট করে সারবে না। আপনার ভাইয়ের ক্ষেত্রে যেটি প্রবলেমটা হচ্ছে ওটা কিন্তু ভেতরের সমস্যা, তার জন্য এটা ট্রিটমেন্ট আছে। আয়ুর্বেদাতে এসে আপনি এই ট্রিটমেন্টটা করাতে পারেন। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস করবেন, যখনই পা ধোবেন চেষ্টা করবেন সেই মানে জলের মধ্যে একটু ফিটকিরি গুলে নিয়ে তারপরে ওই জলটা নিয়ে পায়ে চুবিয়ে ধুতে, তারপরে মুছে ফেলতে, কারণ তাতে দেখবেন এই প্রবলেমটা কিছুটা কমবে। কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য কিন্তু আপনার এনবিপিতে এসে ট্রিটমেন্ট নিলেই কমবে। একদম ট্রিটমেন্ট নিন না, তার পাশাপাশি এই টিপসগুলো ফলো করুন না, যত দিক থেকে সম্ভব ভালো করার চেষ্টা করি, তবেই তো সবটা ভালো হবে। আজকে সুগার বা ডায়াবেটিস নিয়ে কথা বলবো, একটুখানি ডক্টর ভাদুরীর থেকেই শুনবো। মানে একটু তো শোনার নেই, শোনার এটা নিয়ে অনেকই, কারণ প্রত্যেকটি পরিবারেই এখন সুগার বা ডায়াবেটিসের পরিমাণ বাড়ছে, কিন্তু সময়টা আমাদের সংক্ষিপ্ত, সেই জন্য একটু সংক্ষেপেই আমরা আলোচনা করি। সুগার বা ডায়াবেটিসের সমস্যা হু হু করে বাড়ছে। সুগার ডায়াবেটিস নিয়ে আমাদের সাময়িক একটা ধারণা প্রত্যেকের হয়ে গিয়েছে, কিন্তু ভয়ের বিষয় সুগার বা ডায়াবেটিস থেকে আমার হাজারো সমস্যা আসতে পারে, আমার গুরুত্বপূর্ণ অর্গানগুলো খারাপ হতে পারে। কি কি সমস্যা আমাদের হতে পারে সুগার বা ডায়াবেটিস থাকলে? দেখুন, প্রথম কথা তো যাদের সুগার আছে, বিশেষ করে দেখা যাচ্ছে আজকাল সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা একটু বয়স বাড়ার সাথে সাথে হয়। বয়স বাড়া বলতে গেলে ধরুন কারো 30-35 বছরেও চলে আসছে, একদম জুভিনাইল না, মানে একদম ছোট্টবেলার না, সেটা হচ্ছে একটু বয়স বাড়ার সাথে সাথে হয়। কারণ এটার মেন কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, খাদ্য খাবারের ধরন, মানসিক চাপ, ঠিকমতো মানে দিনাচারিয়া যেটা বলি আমরা, যেটা লাইফস্টাইল সেটা ঠিকমতো মেনটেন করি না, তার জন্য হচ্ছে। এবং এর থেকে আরও যে বড় বড় অসুখ বিসুখগুলো আসছে, তার মধ্যে ফার্স্ট আমি বলবো, যেটা দেখা যায় যে আপনি ধরুন 100 জন সুগারের পেশেন্টের 90 জনেরই হয়তো পেয়ে যাবেন, সেটা হচ্ছে হাইপার টেনশন বা হাই বিপি, হাই ব্লাড প্রেশারের সমস্যা। এই হাই ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে, সেখানে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে হার্টের সমস্যা। একটা লেভেলের পর হাই প্রেশারের সাথে সাথে অনেকের মানে কিন্তু হার্টের সমস্যাও চলে আসে। তারপর এটার থেকে যে আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে আমাদের যে ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়, আমাদের হাত পায়ে ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়। সেখান থেকে কি হয়, আমাদের পায়ে ব্যথা শুরু হয়, ঠিক আছে, পায়ের গোড়ালি ঠিক ওপরের পার্টটায় পায়ের ব্যথা শুরু হয়, পা কামড়ে ধরে, এই সমস্যাগুলো হয়। তারপরে কি হচ্ছে, নার্ভের সমস্যা হয় আমাদের, সেটা বলা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে ডায়াবেটিস থেকে নার্ভের সমস্যা। সেখানে কি হয়, হাত পা ঝিনঝিন করতে পারে, আস্তে আস্তে অবশ হয়ে যেতে পারে, হাঁটতে গেলে মনে হয় যে না আমি পা মাটিতে পড়ছে না, আমার কিছুর ওপরে পড়ছে, এই সমস্যাগুলো আসতে পারে। এটা গেল। এইগুলো যখন নিউরোপ্যাথি হয়ে যায় বা ধরুন এই যে ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়, তারপরেই দেখা যায় যদি কোনো রকমভাবে কেটে চেটে যায় পা, তখন কিন্তু দেখা যায় সেইটা ঘাটা শুকোতে চায় না। এবং একটা আছে ডায়াবেটিক ফুট বলে একটা প্রবলেম হয়, কি যে যদি পায়ের মধ্যে একটা ছোট কেটেও যায়, দেখা গেল খালি পায়ে হাঁটতে তখন বারণ করা হয় যাদের অতিরিক্ত মাত্রায় সুগার আছে, কারণ পায়ের তলায় ধরুন একটা হালকা একটা পিন ফুটে গেছে, সেখান থেকে দেখা যাবে আস্তে আস্তে ইনফেকশন হয়ে গেছে। এমন সাংঘাতিকও হতে পারে যে পাটাকে অ্যাম্পুট করতে হতে পারে, যে গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে পায়ের মধ্যে, সেখান থেকে পা কেটে বাদ দিয়ে দিতে হচ্ছে, এরকম অনেক কেস পাওয়া যায়। তারপরে আরও কিছু আছে, চোখের প্রবলেম চলে আসে, রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মানে চোখের সমস্যা, রেটিনার ওপরে সমস্যা হয় এবং দেখা যায় যে চোখে ভালো দেখতে পাচ্ছে না, ব্লার ভিশন হয়ে যাচ্ছে, ঘোলা ঘোলা দেখতে পাচ্ছে, এই সমস্যাগুলো হয়। তারপরে আবার কিডনির সমস্যা হয়। একদম আমরা ঠিক এই কিডনির সমস্যা থেকে আলোচনায় ফিরবো, কারণ হাজারো সমস্যা হতে পারে, আপনার গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে সম্পূর্ণভাবে খারাপ করে দিতে পারে যদি সুগার বা ডায়াবেটিসে আপনি আক্রান্ত হন। বুঝতে পারছেন তো? তাহলে সচেতন আপনাকে কত বেশি থাকতে হবে। তবে কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি ব্যারাকপুর বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে? ব্যারাকপুর? হ্যাঁ হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো 1 বছর আগে। হ্যাঁ, আমার সুগারের প্রবলেম ছিল। আচ্ছা, মানে এনবিপি তে এসেছিলেন আপনি সুগারের প্রবলেমের জন্য, তাই তো? তো ডাক্তারকে আমার 4 বার যেতে মোটামুটি ঠিক হয়ে গেছে। মানে সুগার এখন নিয়ন্ত্রণে আপনার? হ্যাঁ হ্যাঁ। মেডিসিন আর খেতে হচ্ছে না? না, মেডিসিন খেতে হচ্ছে না, 4 বার গিয়েছিলাম আমি। 4 বার আপনি এসেছিলেন এবং বর্তমানে আপনার মেডিসিন খেতে হচ্ছে না। এই যে কিছুক্ষণ আগে ডক্টর ভাদুরী আলোচনা করছিলেন সুগার থেকে চোখের সমস্যা, নার্ভের সমস্যা, এসব কি কিছু আপনার আর এসেছে? না না, আর আসেন আমার কোনো সমস্যা।
ওকে ওকে ওকে, ভালো লাগলো শুনে, কারণ আজকে ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আপনি শুনতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ যিনি কল করেছিলেন, কারণ দর্শকরা যারা দেখছেন প্রোগ্রাম তারাও একটু বুঝতে পারছেন যে এখানে ট্রিটমেন্টটা কি ধরনের হয়। এবং আমি যে বড় বড় রোগগুলোর কথা বললাম, যেহেতু ওনার সুগারটা কমে গেছে, এখন নর্মাল হয়ে গেছে, ওষুধও খেতে হচ্ছে না, 4 বার গিয়েছিলেন উনি, সেই হিসাবে বলবো যে ওনার যে আনুষঙ্গিক রোগগুলো সেগুলো কিন্তু আসেনি, রক্ষা পেয়ে গিয়েছেন গুরুত্বপূর্ণ অর্গান। একদম, তার জন্যই আমি বলছিলাম যে কি কি রোগ হতে পারে, ওনার সেরে গেছে বলে রোগগুলো আসেনি, রোগগুলোর থেকে উনি রেহাই পেয়ে গেছে। এবার যেটা বলছিলাম আমি হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, আমাদের যে কিডনির মধ্যে নেফ্রন বলে যে পার্টগুলো আছে, অংশগুলো আছে, সেখানে কি হয়, সেগুলো ফিল্টারিংয়ে সাহায্য করে, আমাদের ব্লাডটাকে ফিল্টার করে আবার বডিতে পাঠিয়ে দেয়। এক্সট্রা যে বডির মধ্যে আমাদের জলটা জমে যায় সেটাকে শরীর থেকে বের করে দেয় আমাদের ইউরিনের মাধ্যমে, ঠিক আছে। বা ধরুন কিছু মিনারেলসও আছে যেগুলো ধরুন আমাদের বেশি দরকার নেই, সেগুলো আমাদের শরীর থেকে বের করে দিচ্ছে আমাদের ইউরিনের মাধ্যমে। এইভাবে কিন্তু আমাদের বডিটা ফাংশন করছে। এবং ডায়াবেটিস যখন হচ্ছে, এই প্রবলেম হওয়ার সাথে সাথে কী হবে, যখন কিডনিতে সমস্যা হবে, কিডনির দেখা যাবে ক্রিয়েটিনিন বেড়ে গেছে, দেখা যাবে যে কিডনির ভালো মতো ফিল্টার করতে পারছে না, বডির মধ্যে কিন্তু ইনফ্লেমেশন হয়ে গেছে, মানে ফুলে যাবে বডি, এই প্রবলেমগুলো কিন্তু চলে আসবে। একদম এত কিছু প্রবলেম আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু একটা সুগারের অতিরিক্ত মাত্রায় থাকার জন্য বা ডায়াবেটিসের মতো সমস্যা থেকে কিন্তু সৃষ্টি হচ্ছে। একদম, সুগার থেকে এতগুলো সমস্যা কিন্তু আপনার আসতে পারে, তাই অবশ্যই সুগার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অনেক ক্ষেত্রে আমরা প্রশ্ন করি যে মা বাবা যদি সুগার থাকে তাহলে কি আমার সুগার হতে পারে, মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি তবে কি আমার সুগার হতে পারে, কাজের প্রচন্ড টেনশন বা পার্সোনাল লাইফে বিভিন্ন প্রবলেমের মধ্যে রয়েছে, এই টেনশন থেকে কি আমার সুগার হতে পারে, বা আমি মোটা হয়ে যাচ্ছি তার থেকে কি সুগার হতে পারে, হাজার রকমের প্রশ্ন থাকে। তো একটু জানতে চাইবো অবশ্যই ডক্টর ভাদুরীর থেকে যে কি কি কারণে আমার সুগার হতে পারে এবং কি করে বুঝবো যে সত্যি আমার সুগার হলো কিনা। দেখুন, হ্যাঁ আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, আমি একটু বিস্তারিত বলবো ব্যাপারগুলো। আচ্ছা, প্রথম কারণগুলো আমি বলি যে একটা যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াসটা আছে, আমাদের প্যানক্রিয়াস বলে একটা বডিতে অর্গান আছে যার কাজ হচ্ছে ইনসুলিন তৈরি করা, ঠিক আছে। এবার আমরা যখন খাদ্য খাবার খাই, আমাদের খাদ্য খাবারগুলো কি হয়, যে খাদ্য খাবারের মধ্যে শর্করা আছে বা চিনি পাওয়া যায়, যেই খাদ্যের মধ্যে বিশেষ করে আমরা বলবো কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেট খাচ্ছি তার মধ্যে যে চিনির ভাগটা সেটা যখন আমাদের ব্লাডে যাচ্ছে তখন ইনসুলিন কি করছে, সেইটাকে ব্যালেন্স করে দিচ্ছে। কিভাবে, সেই এক্সট্রা যে সুগারটা সেটাকে বা শরীরের মধ্যে যতটা সুগার পাওয়া যাচ্ছে, ইনসুলিনের কাজ হচ্ছে সেটা আমাদের সেলের মধ্যে পৌঁছে দেওয়া, যাতে সেল ওটাকে মানে জ্বালানি হিসেবে কাজ করায় এবং করে নিজের এনার্জি পায়। এবং আমরা যে বেঁচে আছি তার জন্য কিন্তু এইটা একটা বড় ব্যাপার। একটা অন্য প্রসেস আছে, কেমিক্যাল একটা রিয়াকশান হয়, তার জন্য আমরা এনার্জিটা পাই, কিন্তু এইটা দরকার, এই চিনিটা ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। এর জন্যই আমরা যখন যে কোনো কাজ করি দেখবেন, আপনি যদি না খেয়ে থাকেন তার মানে আপনার চিনিটা ফল করছে, সুগারটা যতটা থাকা দরকার নর্মাল ততটা থাকছে না। যেহেতু থাকছে না, কিন্তু আমরা দেখবেন দুর্বল ফিল করি, ক্লান্ত ফিল করি, আমাদের পরিশ্রম করতে কষ্ট হয়, দেখবেন মানে হাত পা নাড়তেও অনেক সময় অসুবিধা হয়। এবং একটা মারাত্মক জিনিস জেনে রাখুন, যদি হঠাৎ করে সুগার ফল করে, ধরুন আপনি ওষুধ খাচ্ছেন, আপনি জেনারেলি বলছি যারা অ্যালোপ্যাথি মেডিসিন ইনটেক করছেন তাদের কিন্তু এই যে রেগুলার যে চেক আপ, এটা কিন্তু মাস্ট। কারণ কি, এইখানের কিন্তু এই মেডিসিনগুলোর বিশাল বড় একটা সাইড এফেক্ট আছে, কি যে হঠাৎ করে কিন্তু আপনার সুগারটাকে ফল করিয়ে দেবে। তার জন্য কিন্তু বলা হয় যে যারা সুগারের পেশেন্ট আছেন মানে অ্যাডভাইস ছাড়া উপোস করে থাকবেন না, এটা একটা বড় ব্যাপার। কারণ আপনার শরীরে ধরুন আপনার ইনসুলিন ঢুকছে বাইরে থেকে, এবার বাইরে থেকে ঢুকছে, কতটা পরিমাণে ঢুকছে সে ডাক্তারবাবুরা ঠিক করে দিলেন, কারণ ওনারা আপনাকে একটা টাইম দিয়ে দেয়, এই টাইমে খাবেন, সেই টাইমে ধরুন আপনি খেতে পারলেন না, ইনসুলিনটা নিয়ে নিলেন, একদম এমন অনেক সময় মানুষের ডেথও হতে পারে, এতটা বড় মানুষ কোমাতেও চলে যেতে পারে, ঠিক আছে। আমি যেই কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো একটু মাথায় রাখবেন। সেই জন্য কিন্তু আপনাদের এটা সতর্ক হতে হবে, আপনার লাইফস্টাইল কেমন হবে, খাদ্য খাবার কেমন খাবো। আয়ুর্বেদ চিকিৎসা যেটা হয় সেটায় কিন্তু এই রিস্ক ফ্যাক্টরগুলো নেই, প্রথম কথা। আপনি নেবেন, কারণ আয়ুর্বেদে ওই বাইরের থেকে আপনাকে ইনসুলিন দিয়ে ঠিক করে দিচ্ছে না,
আপনার যে প্যানক্রিয়াস আছে যেখান থেকে ইনসুলিনটা তৈরি হচ্ছে সেইটাকে কিন্তু ঠিক করার চেষ্টা করছে যাতে তার ফাংশনটা বাড়ে। কারণ প্যানক্রিয়াসের যখন ক্ষমতা কমে যায় তখন ও কি করে সুগারটাকে ব্যালেন্স করার জন্য আরও জোর করে করে বের করে, আরও বেশি বেশি ইনসুলিন দেওয়ার চেষ্টা করে। আলটিমেটলি ও বেশি খেটে দুর্বল হয়ে যায়, তখন আর ইনসুলিন ঠিকমতো বেরোতে পারে না। তার জন্য এই কাজগুলো যখন হয় না সুগার বেড়ে যায়। এবার আমাদের আয়ুর্বেদায় যখন এইটা প্যানক্রিয়াসটাকে ভালো করতে থাকে তখন ওর ক্ষমতাটা বাড়ে, ও অল্প অল্প করে ছাড়তে থাকে, তখন সুগারটা ব্লাডের মধ্যে ব্যালেন্স থাকতে রাখে। এইটাই হচ্ছে বিজ্ঞানটা। এইভাবে কাজ করে বলেই এর কোনো সাইড এফেক্ট নেই এবং পার্মানেন্টলি কিন্তু একটা আপনি সলিউশন পেয়ে যাচ্ছেন। একদম, আয়ুর্বেদ সব থেকে প্রাচীনতম শাস্ত্র, সব থেকে বেশি সায়েন্স মেনে চলে কিন্তু আয়ুর্বেদ। আর সে কারণে গোড়া থেকে যে কোনো রোগকে নির্মূল করতে কিন্তু জানে আয়ুর্বেদের অভিজ্ঞ চিকিৎসকেরা। মাথায় রাখবেন, সার্টিফাইড অভিজ্ঞ চিকিৎসকেরাই কিন্তু এই সিস্টেমটাকে বোঝে। তাই আপনার পরিচিত বা আপনার আশেপাশের যে কোনো আয়ুর্বেদ চিকিৎসক পারবেন কিনা আমরা জানি না, পারবেন অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই যোগাযোগ করতে হবে যদি উৎস থেকে ট্রিটমেন্টটা করতে চান, মেডিসিন যদি ছেড়ে নিজেকে ভালো রাখতে চান। কে আছেন দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি প্রদীপ পাওয়ার কথা বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার মানে একটু ভিজলেই ঠান্ডা লেগে যায় বা শীতকালে বেশি ঠান্ডা? ভিজলেই ঠান্ডা লেগে যায়, এমনকি গরমকালে রোদ্রে বেরোলেও ঠান্ডা লেগে যায়। মানে অতিরিক্ত ঘাম হলেও ঠান্ডা লেগে যায়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 31। 31। আচ্ছা, এটা কত বছর ধরে আপনি এই সমস্যাটায় ভুগছেন? এটা হচ্ছে প্রায় ওই 6-8 মাস হচ্ছে। 6-8 মাস? হ্যাঁ। আচ্ছা, তার আগে ঠিক ছিল? তার আগে ঠিক ছিল। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে, দেখুন, আমাদের রোগ, যে কোনো রোগের অ্যাটাক হয় আমাদের শরীরে যখন আমাদের প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। তার মানে কি, আমার ইমিউনিটির ঘাটতি হচ্ছে। ইমিউনিটি মানেই হচ্ছে প্রতিরোধ ক্ষমতা। এই আপনার যেটা 8 মাস আগে হয়তো আপনার যা যা ছিল সব, যেভাবে আপনি চলছিলেন সে তাতে সব ইমিউনিটি ঠিক ছিল, প্রথম একটা ব্যাপার। এবার যখন আপনার কোনো একটা আপনি কিছু একটা পরিবর্তন করছেন বা আপনার কোনো একটা সমস্যা হচ্ছে যার থেকে আপনার ইমিউনিটিটা কমছে, ইমিউনিটি কমলে কিন্তু বিভিন্ন রোগ আমাদেরকে ধরতে পারে। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত, আমাদের অ্যালার্জিক একটা টেন্ডেন্সি থাকে, সবারই থাকে। কারো নর্মাল থাকে সেই অ্যালার্জিক রেঞ্জটা, কারো হচ্ছে বেড়ে যায়। যখনই এটা বেড়ে যায় তখন কিন্তু বিভিন্ন সিমটম দেখা দেয়। কারো ক্ষেত্রে দেখা যায় অল্পতে ঠান্ডা লেগে যাচ্ছে, যেটা আপনার হয়েছে। বর্ষাকালেও ঠান্ডা লাগছে, শীতকালেও ঠান্ডা লাগছে, গরমকালেও ঠান্ডা লাগছে, হতেই পারে। কারো দেখা যায় স্কিনের মধ্যে র্যাশ বেরিয়ে যাচ্ছে, রোদে গেলেও র্যাশ বেরোচ্ছে, ঘরে থাকলেও তার চুলকুনি হচ্ছে, র্যাশ বেরোচ্ছে, এরকম বিভিন্ন সিজনেই হতে পারে। অনেকের দেখা যাচ্ছে ঘরে বসে আছে কিন্তু দেখা যাচ্ছে শীতকালে ঘরে থাকলেই হাঁচি ওঠে, এমন হাঁচি উঠছে যে হাঁচি না থামানোই যাচ্ছে না, অনেকগুলো 20-25টা হাঁচি দেবার পর গিয়ে থামছে এবং চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, এগুলো আমরা দেখতে পাই। এগুলো হচ্ছে আপনার যদি অ্যালার্জি বেশি থাকে শরীরের মধ্যে। এটা আপনি জানবেন কিভাবে? আইজিই বলে একটা অ্যালার্জির টেস্ট হয়, সেই টেস্টটা যদি করা যায়, তার লেভেল যদি বেশি থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার অ্যালার্জিটা বেশি আছে। এবার এটাকে কি করতে হবে? কমাতে হবে। এটাকে যদি আমি আপনার সিমটমগুলোকে কি করি, আপনার হাঁচি উঠছে, হাঁচিটাকে বন্ধ করে দিলাম। আপনার ঠান্ডা লাগছে, মানে কোল্ড অ্যান্ড ফ্লুর একটা ওষুধ খেয়ে ওটাকে চাপা দিয়ে দিলাম। দেখবেন তাহলে এইটাতে যদি কমেই যেত তাহলে আপনার প্রত্যেক সিজনে বা প্রত্যেক বছর বছর এটা ঘুরে আসতো না, কমে গেল তো জিনিসটা। কিন্তু আপনার যদি আপনার এটা কমেনি, এবার যদি কমাতে হয় তাহলে কি করতে হবে? আপনার যে অ্যালার্জির যে মাত্রাটা সেটাকে কমাতে হবে। সেটাকে কিভাবে কমাতে পারবেন? আয়ুর্বেদ বডিকে ডিটক্সিফাই করে, শোধন করে। যখন আপনার শরীরটা শোধন হবে বা টক্সিন মুক্ত হবে তখন কিন্তু আপনার ইমিউনিটিও বাড়বে এবং তার সাথে সাথে আপনার যে অ্যালার্জিক রিয়াকশানটা বা টেন্ডেন্সিটা এটাও কমবে। যখন এগুলো আপনার ঠিক থাকবে, ব্যালেন্স থাকবে, দেখা যাবে আপনি বৃষ্টিতে ভিজে এলেও ঠান্ডা লাগছে না, রোদে গিয়ে বেরোলেও ঠান্ডা লাগছে না, বা ধরুন শীতকালেও আপনার ঠান্ডা লাগছে। এইগুলোই কিন্তু বোঝার ব্যাপার আছে। এগুলো মাথায় রাখবেন যে কেন আমি আয়ুর্বেদ চিকিৎসা করব। আয়ুর্বেদ চিকিৎসা আপনার করতে হবে আপনি সুস্থ হওয়ার জন্য। যে কোনো রোগের চিকিৎসা আয়ুর্বেদে হয়, অবশ্যই সময় থাকতে তার চিকিৎসা করানো উচিত, তাহলে কিন্তু সুফল পাওয়া যায়।
আর তার জন্যই বলছি সময় নষ্ট না করে যার যেমন সমস্যা আছে সেই সমস্যা নিয়ে এনবিপিতে আসুন। এখানে ডাক্তারবাবুরা কিন্তু আপনাদেরকে পুরো সাপোর্ট দেবে, পুরো কোঅপারেট করবে, যাতে আপনার এই সমস্যাগুলো চিকিৎসা করে সারানো যায়। একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য বলে রাখবো যে কোথায় কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের। রয়েছে তো সব জায়গাতেই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। যে কোনো বড় শহরে পশ্চিমবঙ্গের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপিকে, প্রত্যেকটি জেলায় কিন্তু পেয়ে যাচ্ছেন, জেলার বাইরে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু পেয়ে যাচ্ছেন। সব কথায় আসছে। প্রথমত বলবো মধ্যমগ্রামের কথা, এটি তো এনবিপির হেড অফিস, আপনারা জানেন। সোমবার এবং শুক্রবার করে কিন্তু অভিজ্ঞ চিকিৎসকেরা এখানে উপস্থিত থাকেন এবং আপনার যদি মধ্যমগ্রাম চেম্বারটির সুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের নাম লেখাতে হবে। ল্যান্সটাউনে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন, শোভাবাজারে আপনারা কিন্তু চেম্বার পাচ্ছেন এবং খিদিরপুরে আপনারা কিন্তু চেম্বার পাচ্ছেন। তার পাশাপাশি আপনারা কিন্তু হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়েও কিন্তু চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে কিন্তু চেম্বার পাচ্ছেন। বৃহস্পতিবার করে সংস্থার ডিরেক্টর বি শর্মা কিন্তু সেখানে উপস্থিত থাকেন, যোগাযোগ কিন্তু নিশ্চয়ই করতে পারেন। তার পাশাপাশি একটু আপনাদের জানিয়ে রাখবো যে আপনারা কিন্তু গঙ্গারামপুরের চেম্বার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন কিন্তু শিলচরে ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং তার পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বহরমপুরে ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন বাঁকুড়াতে ডক্টর এন ভট্টাচার্যকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তার পাশাপাশি নতুন চেম্বারের কথা তো আরেকবার একটু জানাতেই হয় যে মুম্বাই এবং ব্যাঙ্গালোর, যেখানে কিন্তু অক্টোবর এবং নভেম্বরে চেম্বার কিন্তু শুরু হচ্ছে। এটা খুব বড় একটা নিউজ কিন্তু, যেহেতু দিল্লিতে তো চেম্বার ছিলই, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, কলকাতা জুড়ে কিন্তু চেম্বার রয়েছে, বাকি ছিল মুম্বাই এবং ব্যাঙ্গালোর, মানে ইন্ডিয়ার মধ্যে বড় শহরগুলোর মধ্যে। তো সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই এনপির অভিজ্ঞ চিকিৎসকদের। জাস্ট আপনাদের ফোন করতে হবে 9830235527 বা 37 এই নাম্বারে। এবার চট করে চলে যাই সেই মানুষগুলোর কাছে, সেই মানুষগুলোর কথা শুনবো যারা পৌঁছে গিয়েছিলেন এনবিপিতে এবং ভীষণ ভালো আছেন। কি বলছেন তারা শুনবো, এবং ফিরছি অনুষ্ঠানে। আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালি রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছিলাম, কিন্তু কোনো হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুরাহা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে আর্থারাইটিস যন্ত্রণা হতো। আচ্ছা, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানে ঠান্ডা লেগে যন্ত্রণা হতো। আচ্ছা, সেটা অনেকটা কমেছে। তো 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন? অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন?
মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়ে আছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুরদহ। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? আর কি প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ। কিডনির সমস্যা কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন, মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম। অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? সুরাহা কিছু পাইনি। মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছে? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বিশর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? যারা পৌঁছে গিয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তারা এতটাই কিন্তু আনন্দ করে জানাতে পারেন যে আমরা ভালো আছি। ঠিক এভাবে আপনিও কিন্তু জানাতে পারেন সুগার বা ডায়াবেটিসের জন্য, বা আপনার কিডনির সমস্যার জন্য, আপনার হার্টের সমস্যার জন্য, আপনার অস্থির সমস্যার জন্য, আপনার পেটের সমস্যার জন্য আপনি জর্জরিত ছিলেন, জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠছিল, কিছুতেই মনে হচ্ছিল যেন আর আমি ভালো হতে পারবো না, আর ভালো হওয়ার কোনো আশাই নেই। সেই মানুষগুলো যখন ভালো হচ্ছে, তো আপনিও ভালো হবেন। আপনি নিজে মুখে হাজার হাজার মানুষের সামনে জানাতে পারবেন যে আপনি ভালো আছেন, আর সেটা ভালো আছেন শুধুমাত্র এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের দৌলতে। তো সবকিছুই আপনার উপর নির্ভর করছে। আপনি চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারেন 9830235527 বা 37 এই নাম্বারে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ভাদুরী। আরও একবার চলে যাব ডক্টর ভাদুরীর কথায়, যে সুগার নিয়ে ডাক্তারবাবু আপনি আলোচনা করছিলেন, অনেক কিছু আমরা শুনছিলাম। সুগার থেকে বিভিন্ন ধরনের সমস্যা আসে, একটু জানতে চাইবো, সামনে যেহেতু উৎসবের মৌসুম, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাছাড়া তারপর একটার পর একটা অকেশন থাকবে, নতুন বছরকেও আমরা ওয়েলকাম জানাবো, তো সুন্দর থাকতে হবে, অনেক বেশি ফুরফুরে আনন্দিত থাকতে হবে। তো সবকিছুর জন্য স্কিন ভীষণ রকম ভাবে একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকে। স্কিন যখন আমি আয়নায় দেখবো আমার ভালো আছে, আমার মনটাও ভালো থাকবে। তবে যদি আমার সুগার বা ডায়াবেটিস থাকে, দীর্ঘদিন যদি আমি সুগারের জন্য মেডিসিন খাই, তখন কি আমার এই স্কিনে কোনো প্রবলেম আসতে পারে? হ্যাঁ, দেখুন, সুগার যাদের হয় দেখা যায় তাদের কিন্তু স্কিনটা ড্যামেজ হয়। প্রথম কথা, যাদের সুগার থাকে তাদের কি হয় দেখবেন যে ঘন ঘন ইউরিন পাস হচ্ছে, ঠিক আছে? ঘন ঘন ইউরিন পাস হচ্ছে কারণ তার বডিতে জলটা কিন্তু হোল্ড হচ্ছে না, ঠিক আছে? এবং আরেকটা ব্যাপার হয় যে জলের তেষ্টাটা বেড়ে যায়, বারে বারে ইউরিন পাস করলে কি হচ্ছে, তার তৃষ্ণা বাড়ছে, এবং তৃষ্ণা যখনই বাড়ছে সে বারে বারে জল খেতে হচ্ছে। এবার এই জলটা কিন্তু টিস্যুতে ধরে রাখতে পারে না, ওটা শরীর থেকে বেরিয়ে যায়। তার মানে কি, যতটা জল শরীরে দরকার তার থেকে যেহেতু কমছে, স্কিনটা কি হয়, ড্রাই হয়ে যায়। স্কিন যখন ড্রাই হয়ে যায়, স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যায়। প্রথম কথা, দেখা যাবে যে কুচকে যাচ্ছে স্কিনটা, টান টান নেই, হাত পা দেখলেই বোঝা যাবে। অনেকে জিজ্ঞাসাও করা হয় যে পেশেন্টকে, যখন স্কিনের এরকম কোনো সমস্যা নেই, আপনার সুগারটা টেস্ট করেছিলেন বা সুগার কত আছে কি জানেন? কারণ সেখান থেকে ওই প্রবলেমগুলো দেখা যায়। তারপরে অনেক সময় দেখা যায় যে কি কালো ছাপ পড়ে যাচ্ছে মুখের মধ্যে, অনেক রকম কালো স্পট দেখতে পাওয়া যায় যাদের এই প্রবলেমগুলো আছে। কারণ আমাদের যে কোনো অর্গান, আমাদের স্কিন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান, এবং যে কোনো অর্গানকে কিন্তু ড্যামেজ করে এই সুগার, যদি এক্সেস মাত্রায় থাকে, মানে ডায়াবেটিস যাদের হয়েছে। তো তার জন্য এগুলো কিন্তু একটু আমাদের খেয়াল রাখতেই হবে। একদম, আমরা নিশ্চয়ই খেয়াল রাখার চেষ্টা করব, আপনাদের সচেতন করার চেষ্টা করব। তবে পাশাপাশি বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অজিত রায় বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন অজিত বাবু?
আমি বলছিলাম বর্ধমান থেকে। বর্ধমান থেকে বলুন কি প্রবলেমের জন্য ফোন করলেন? আমার প্রবলেম হচ্ছে আমার স্কিনটা প্রচন্ড পরিমাণে অয়েলি। আমি ফেস ওয়াশ সবই ইউজ করি কিন্তু খানিকক্ষণ বাদেই মানে প্রচন্ড পরিমাণে অয়েলি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আর আপনার কি কোনো র্যাশ বা কিছু ওঠে না? না আপাতত র্যাশ ফ্যাশ কিছু নেই কিন্তু প্রচন্ড পরিমাণে অয়েলি হয়ে যায়। আপনার এজ কত? আমার এজ 32। আপনি কি আপনার চেহারা কেমন? আপনি কি একটু ওভারওয়েট আছেন নাকি নরমাল? না না নরমালি ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে দেখুন, আমাদের অয়েল গ্ল্যান্ডস থাকে, ঠিক আছে? স্কিনের নিচে যে অয়েল গ্ল্যান্ডসগুলো থাকে তার সিক্রেশন অনেকের বেশি হয়। দেখবেন অনেকের ঘুম থেকে উঠলেই নাকের পাশে হাত দিয়ে ডললেই দেখবেন তেল তেল হয়ে গেছে, তার মানে সিক্রেশনটা বেশি। আবার অনেকে দেখবেন অয়েলের সিক্রেশনটা কম, যার জন্য তাদের স্কিনটা ড্রাই থাকে। আপনার ক্ষেত্রে এটা হয়েছে। এবার কি করতে হবে, আপনার যে সানস্ক্রিন ইউজ করছেন, ফেস ওয়াশ ইউজ করছেন, এগুলো সঠিক জিনিসটা আপনার ইউজ করতে হবে যে এক্সেসিভ অয়েল যাদের, তাদের জন্য কোন ফেস ওয়াশটা ইউজ হবে। কারণ আপনার জন্য যে ফেস ওয়াশটা ঠিক হবে, আবার যারা ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু সেম ফেস ওয়াশ হবে না, বা যাদের নর্মাল স্কিন তার জন্য আবার আরেকটা আলাদা হবে। তো এইটা দেখে আপনার কিন্তু কিনতে হবে, এবং সেটা বলবো মেডিকেটেড হলে ভালো। আমাদের এনবিপির যে স্টোরগুলো আছে সেখানে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন যে আপনার স্কিন টাইপ অনুযায়ী কী ধরনের প্রোডাক্ট আপনার জন্য যাবে, ঠিক আছে? এটা গেল। তাহলে কী হবে, ওটা ইউজ করলে আপনার স্কিনটায় ওটা ব্যালেন্স করবে, আপনার যে অয়েলি ভাবটা ওটাকে কমিয়ে এনে একটা নর্মাল জায়গায় আনবে, এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ওই যে অয়েল গ্ল্যান্ডসগুলো সেগুলোর যে সিক্রেশন বেশি হচ্ছে সেটাকে কন্ট্রোল করার জন্য কিছু আমাদের ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টগুলো আপনার করতে হবে। আমাদের এনবিপিতে এলে এরকম ট্রিটমেন্ট পাবেন যেটা ওই প্রবলেম মানে অতিরিক্ত অয়েল সিক্রেশনটাকে কমিয়ে আনা যায়, ঠিক আছে? এটা গেল। এবং আমাদের এখানে টোনার আছে, টোনারটার কাজ কি, যে আপনার স্কিনটাকে টাইট করা। এবার অনেকের ক্ষেত্রে কি হয়, ওই যে অয়েল গ্ল্যান্ডসের পোর্সগুলো মানে ফুটোগুলো একটু বেড়ে যায়, ঠিক আছে? এবার টোনারের কাজ কি হবে, সেটাকে কিন্তু টোন করে দেবে, মানে যেমন নর্মাল থাকা উচিত সেরকম। এবং টোনারটাও কিন্তু আপনার স্কিনের জন্য কোনটা হবে সেটা কিন্তু বুঝে নিতে হবে। আমাদের কাছে সেই প্রোডাক্টটা রয়েছে যেটা আপনার সুইটেবল হবে আপনার জন্য, যার অন্যরকম স্কিন টাইপ তার জন্য আলাদা। এইভাবে কিন্তু সেটা বাছাই করে নিতে হবে। এবং তার সাথে সাথে বলবো যে আপনার ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করতে পারেন। ফুড হ্যাবিটটা মানে কীরকম, অতিরিক্ত অয়েলি বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো যদি খেয়ে থাকেন সেগুলোকে একটু কমাবেন, কারণ এগুলোরও কিছু এফেক্ট হয়। ফ্যাট যদি কারো যদি চর্বি বেশি থাকে শরীরে, সেক্ষেত্রে তাদের দেখবেন অয়েলি স্কিনটা একটু বেশি। খুব রোগা তাদের কিন্তু অয়েলি স্কিন খুব একটা হয় না, নর্মাল হয়, না হলে ড্রাই হয় দেখা গেছে, স্কিনি যারা খুব বেশি। কিন্তু যারা দেখবেন একটু ওভারওয়েট বা ফ্যাটি, তাদের ক্ষেত্রে এটাও কিন্তু রয়েছে। আমি সবার জন্য ইন জেনারেল বলে রাখলাম আর কি ব্যাপারটা। তো আপনার যেটা হয়েছে, আপনি আপাতত আর 2-3 বার করে জল দিয়ে মুখটা ধোবেন, শুধু জল দিয়ে। আর যেই আমি প্রোডাক্টগুলো বললাম সেগুলো আমাদের কাছে এলে বা ফোন করলে আপনার বাড়িতেও আপনি বসে পেয়ে যেতে পারেন। তবে তার পাশাপাশি ট্রিটমেন্টটাও কিছু দরকার আছে, যেই থেরাপিগুলো দিলে এইটা আস্তে আস্তে কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। একদম, কারণ এনবিপির একটি ডিভিশন রয়েছে লা এলিগেন্স, এবং সেখানে কিন্তু স্কিন এবং হেয়ার নিয়ে ভাবনা চিন্তা চলছে, এবং বিভিন্ন ধরনের ভালো প্রোডাক্ট থেকে শুরু করে ভালো ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু আগে কিন্তু পাচ্ছেন। স্পেশাল কিছু আপনাদের জন্য অফারও কিন্তু থাকছে। সব কিছু জানতে হলে কিন্তু 9830235527 বা 37ও ফোন করুন আপনারা, সেখান থেকেও কিন্তু আপনাদের সহযোগিতা করে দেওয়া হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন? একটু জোরে বলতে হবে। কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন, কি সমস্যা? অস্টিওপোরোসিস। হ্যাঁ, এটা ঠিক হবে? এটা ঠিক হবে কিনা? অস্টিওপোরোসিস আপনার 3টে সমস্যা থাকে, কি কি থাকে আরেকবার বলুন? হ্যাঁ একটু কেটে যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেম, বুঝতে পেরেছি। দেখুন আপনার এই প্রবলেমগুলো কিন্তু অনেক দিন পুরনো হয়ে গেছে। এবার যদি চিকিৎসা না করান তাহলে কিন্তু এটা আর সারবে না, আস্তে আস্তে একদম হাড় ভুঙুর ধরবে। অস্টিওপোরোসিসে কি হয়, হাড় ভুঙুর হয়ে যায়, ঠিক আছে?
আপনারও কিন্তু আস্তে আস্তে এতদিন ধরে আপনি প্রোগ্রামে দেখছেন এই কথাটা, যেটা আপনার নামটা আমরা জানি বলে আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আপনি এসে একবার দেখান, একবার আসুন। দ্বিতীয়বার যদি আপনি আসতে নাও পারেন তাহলেও কিন্তু আপনার বাড়ি অবধি আমাদের ঔষধ পৌঁছানো যাবে। আপনার প্রথমে তো আসতে হবে, ডাক্তারবাবু তো আপনাকে দেখবে, না দেখে আপনাকে কিভাবে একটা ওষুধ দেওয়া যায় বলুন? আপনার বুঝলাম অস্টিওপোরোসিস, জয়েন্ট স্পেস ডিমিনিশড, অস্টিও আর্থ্রাইটিস, এই 3টে প্রবলেম থাকে আপনার। আমরা আপনার নামটা আমরা জানি, চিনতে পারি বলে আপনাকে ডাইরেক্ট আমি কথাটা বললাম যে এবার আসুন, একবার এসে দেখিয়ে যান, আপনি বুঝুন যে এখানে এলে কি কাজটা হয়। আর্থ্রাইটিসের প্রবলেম বা অস্টিওপোরোসিসের প্রবলেম বা জয়েন্ট স্পেস ডিমিনিশ সবগুলোর কিন্তু ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদায়, কিন্তু আপনার আসতে হবে এখানে, এসে পঞ্চকর্মা করাতে হবে। পঞ্চকর্মা করলে দেখবেন এই প্রবলেমগুলো আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। একটা কথা ডক্টর বাহাদুর একটু জানতে চাইবো, অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের একটা কমপ্লেন থাকে যে আমার অবস্থা এতটাই খারাপ যে আমি যেতে পারছি না, কোনো চেম্বারে পৌঁছতে পারছি না, তখন তার বাড়ির লোক যদি সমস্ত রিপোর্ট নিয়ে যান তাহলেও কি ট্রিটমেন্ট স্টার্ট করা যেতে পারে? হ্যাঁ, দেখুন এটা একটা ব্যাপার আছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার যে শারীরিক কন্ডিশন এমন, সে কিন্তু আসতে পারছে না। এবার তাহলে কি সে চিকিৎসাটা পাবে না? যেহেতু উনি টিভিতে শুনছেন বা ওনার বাড়ির লোকেরা শুনছেন একই রোগে আরেকজন সুস্থ হয়ে গেল, তাহলে সেই ব্যক্তি তো ওটার থেকে ডিপ্রাইভ হলো, ঠিক আছে? তো তার জন্যই কিন্তু আমাদের যেহেতু রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, আগের রিপোর্ট নিয়ে যদি আসা যায় বা আগের কোনো প্রেসক্রিপশন, যদি রিপোর্টও না থাকে প্রেসক্রিপশন নিয়ে আসা যায়, তাহলে কিন্তু ডাক্তারবাবুরা তার যে গার্জিয়ান তার সাথে কথা বলে, যদি ডাক্তারবাবুরা ফিল করে হ্যাঁ না দেখলেও হবে, তাহলে কিন্তু এসে, যদি গার্জিয়ানরা এসে রিপোর্ট নিয়ে এসে কথা বলে, তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট করা যেতে পারে, কোনো অসুবিধা হয় না, কারণ এখানে রিপোর্ট বেসড। এবার ধরুন ডাক্তারবাবুদের কাছে কেউ এলো, ধরুন তার অনেকেই আসেন আমাদের এখানে ক্যান্সারের সমস্যা নিয়ে, বাড়ির যে যার ক্যান্সার হয়েছে সেই ব্যক্তিকে হয়তো জানাতেও চায় না, হ্যাঁ, সেই জন্য ওনারা নিজেরাই আসেন। আগে অনেক কিছু ট্রাই করেছে, অনেক খরচা করে ফেলেছে, দেখা যাচ্ছে তার কিছু সুরা হয়নি, বা এখন কিছু আছে যেই কষ্টগুলো পাচ্ছে, শরীরে জ্বালা করছে, তাহলে তার থেকে তো তাকে একটু কমফোর্ট দিতে হবে, তাকে একটু ভালো রাখতে হবে। তো ওনারা কি করেন, না জানিয়ে, পেশেন্টকে না জানিয়েও চলে আসেন অনেক সময়। কিভাবে আসেন, তার রিপোর্টগুলো নিয়ে আসেন, এবং রিপোর্ট টোটাল দেখার পর ডাক্তারবাবুরা ঠিক করেন যে তাকে কি প্রেসক্রিপশন করা হবে। এবং ডাক্তারবাবুরা যদি মনে করেন যে আরও কিছু রিপোর্ট করানো দরকার আছে, সেগুলো প্রেসক্রিপশনে থাকলে ওনারা বাড়িতে কাছাকাছি যেখানে থেকে সম্ভব সেখান থেকে করিয়ে এনে আবার আমাদের কিন্তু রিপোর্টে হোয়াটসঅ্যাপেও কোনো সময় দেখাচ্ছে, আবার কোনো সময় এসেও নিয়ে এসেও দেখাচ্ছে। এইভাবে কিন্তু সম্ভব, কারণ আমাদের যে কোনো প্যাথিতে এখন দেখা গেছে করোনার পর থেকে টেলিকনফারেন্স করে বা ধরুন ওভার টেলিফোনে ভিডিও কনফারেন্সিং করেন, এগুলো সবগুলোর মাধ্যমেই কিন্তু পেশেন্টকে দেখতে হচ্ছে, আর না দেখলে চলবে না। কারণ একটা পার্টিকুলার রোগের যদি একটা আমার কাছে সলিউশন থাকে, সেটা যদি আমি 5 জনকে দিলাম, আর 2 জন আসতে পারলো না বলে সে ট্রিটমেন্টটা পাবে না, সেটা কিন্তু ঠিক নয়। তাদেরও কিন্তু ট্রিটমেন্টটা জন্য তাদের অধিকার আছে, এবং তাদেরও সুস্থ হয়ে বাঁচার কিন্তু অধিকার আছে। সেই জন্য আমাদের কিন্তু এই ব্যাপারটা রয়েছে যে রিপোর্ট নিয়ে এলেও কিন্তু ট্রিটমেন্ট করানো যায়। একদম, এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে থাকে, একেবারে পরিষ্কার হয়ে গেল। যদি কোনো কারণে আপনার পেশেন্ট আসতে না পারে বা এমন কোনো একটি সমস্যা যেটি আপনার বাড়ির মানুষটিকে আপনি জানাতে চাইছেন না, তার জন্য কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে আগাম কথা বলুন, আপনাদের জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে। চাইলে শুধুমাত্র পরিবারের মানুষরা এসেও কিন্তু ট্রিটমেন্ট শুরু করতে পারেন, মেডিসিন নিয়ে যেতে পারেন। সব দিক থেকে কিন্তু এনবিপি চিকিৎসকেরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। শুধুমাত্র বাড়িতে বসে অনুষ্ঠান দেখছি, ফোন করছি, কথা বলছি, তাতে ভালো হবেন না, সত্যি হবেন না। কিছু ভালো টিপস পেতে পারেন, কিছু ভালো উপদেশ পেতে পারেন, কিন্তু সম্পূর্ণভাবে ভালো হতে গেলে কিন্তু মেডিসিন আপনাকে ইনটেক করতে হবে, পঞ্চকর্মা ডিপার্টমেন্টের সহযোগিতা আপনাকে নিতে হবে। আর এই সব কিছু পেতে হলে কিন্তু আসতে হবে আপনাকে চেম্বার পর্যন্ত। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছিলাম। বাঁকুড়া থেকে বলছেন, বলুন কি প্রবলেমের জন্য ফোন করলেন? প্রবলেম হচ্ছে আমার প্রচুর পরিমাণ গ্যাস হচ্ছে, ওষুধও খাচ্ছি কিন্তু কিছু সমাধান হচ্ছে না। কতদিন ধরে হচ্ছে এটা? কতদিন? 6 মাস। 6 মাস। 6 মাস। আপনার খাওয়া দাওয়ার ধরনটা একটু বলুন। বাইরে তো কাজ করতে হয়, এবারে বাড়ির খাবারও খাই, তারপরে বাইরের খাবারও খাই। আচ্ছা, একটু ঝাল মশলা, এগুলো কি তেল মশলা ঝাল এগুলো একটু বেশি হয়ে যায়? এগুলো হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু সবদিন নয়। আচ্ছা, আর আপনার পায়খানাটা ক্লিয়ার হয়?
হ্যাঁ। রেগুলার হয়, ক্লিয়ার হয়? রেগুলার না হলেও মাঝে হয়। তার মানে ক্লিয়ার না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনি যেভাবে বললেন হয়, আমি বললাম যে হয়, আপনি বললেন হ্যাঁ রেগুলার না কিন্তু মাঝে মাঝে হয়। পায়খানা না হওয়াটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা। এটা বুঝতে হবে যে আমাদের খাদ্য খাবারের যে খারাপ অংশটা, যেটা আমাদের শরীরকে রাখা যাবে না শরীরে, সেইটাকে কিন্তু শরীর থেকে ফেলে দিতে হবে, একদম বের করে ফেলতে হবে, না হলে বিশাল সমস্যা হবে। এই যে স্টুল, যেটা আমরা মল যেটা বলি, এইটা হচ্ছে কি আমাদের বর্জ্য পদার্থ। ঠিক আছে, শরীরে এটা থাকলে শরীরকে ক্ষতি করবে, শরীরের রোগ সৃষ্টি করবে। এবার এটাকে আমার বের করে দিতে হবে রেগুলার, কারণ আমি ডেইলি তো খাচ্ছি, ডেইলি খাওয়া হজম হচ্ছে, ভালোটা ব্লাডে চলে যাচ্ছে, খারাপটা আমার মল তৈরি হচ্ছে। এই মলটাকে কিন্তু আমার ত্যাগ করতে হবে, শরীর থেকে বের করে দিতে হবে, না হলে কিন্তু এই যে গ্যাসের সমস্যাটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা। দেখবেন, একটা কথা বলছি একটা উদাহরণের জন্য, প্রত্যেক বাড়িতে, সবার বাড়িতে টয়লেট আছে, বাড়ির পেছন দিকটা একটু ফলো করবেন। প্রত্যেক বাড়ির টয়লেটের পেছনে দেখবেন একটা ট্যাঙ্ক রয়েছে না, যেটার মধ্যে মলটা গিয়ে জমা হয়, সেখানে একটা পাইপ থাকে, ওই পাইপটা রাখতেই হবে। ওই পাইপটা যদি না থাকে তাহলে ওই ট্যাঙ্কটা বাস্ট করে যাবে, কারণ এই যে মলটা ওখানে জমতে জমতে ওখানে ফার্মেন্টেড হয়, ওখানে গ্যাস তৈরি হয়, বিশাল একটা গ্যাস, এবং ওই পাইপটাতে ছিদ্র থাকে, ফুটো থাকে, ওই দিয়ে কিন্তু গ্যাসটা বাইরে চলে যায়, মানে হাওয়াতে চলে যায়। মানুষের শরীরের মধ্যেও সেম গ্যাস তৈরি হয়। এবার ওই গ্যাসটা যদি শরীর থেকে না বের করা যায়, তাহলেই শরীরের মধ্যে ওটা জমে পেট ফুলে যাবে, মনে যেটা আমরা বলি গ্যাস হয়েছে, বুকে চাপ চাপ ব্যথা লাগবে, পিঠে কামড়ে ধরছে, ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে। অনেক সময় এই গ্যাসের ব্যথাটাকে অনেকে হার্টের ব্যথাও ভেবে ফেলে। তার জন্য নিজে ডিসাইড করবেন না কোনটা হার্টের ব্যথা কোনটা গ্যাসের ব্যথা। ডাক্তারবাবুদের কাছে গিয়েই কিন্তু এটা ঠিক করবেন যে ডাক্তারবাবুরা নির্ণয় করবে এটা কি হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা। তো গ্যাস কিন্তু এরকম মারাত্মক, অনেক সময় মাথায় চড়ে যায়, বলা হয় যে যেখান থেকে পেইন সৃষ্টি হয়, শরীর ভাল লাগছে না, অস্থির করছে, অনেক কষ্ট, কারো বমি বমিও ভাব চলে আসে। তো এইগুলো কিন্তু ওই স্টুলটা না ক্লিয়ার হওয়ার জন্য, আপনার যে অ্যাসিডিটি হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে এটা। দ্বিতীয়ত, যে খাদ্য খাবার খাচ্ছেন তার মধ্যে চেষ্টা করবেন 40% আপনার মানে কাঁচা জিনিস খাওয়ার, সবজি, কাঁচা জিনিস বলতে কাঁচা সবজি। কাঁচা সবজি মানে আপনি খাবেন কিভাবে, সবজি ফল এগুলো, একটা তো ফলের থ্রুতে আপনি খাদ্য খাবার খাবেন, মানে ধরুন আপনি 400 গ্রাম, আপনি 500 গ্রাম ধরলাম, 500 গ্রাম আপনি সারাদিনে খাদ্য খাবার খাচ্ছেন, তার মধ্যে মোটামুটি 200 গ্রাম আপনার থাকতে হবে কাঁচা জিনিস। কাঁচা কি কি হতে পারে, আপনার স্যালাড, শসা, টমেটো, পেঁয়াজ, এগুলো কাঁচা খেতে পারেন। আপনি ছোলা জাতীয় জিনিসগুলো কাঁচা খেতে পারেন, এবং তার সাথে সাথে ফল, সব মিলিয়ে যাতে মিনিমাম আপনার 200 গ্রাম হয়, আর 300 গ্রাম হচ্ছে রান্না করা জিনিস। এইভাবে যদি আপনি মেনটেন করেন তাহলে দেখা যাবে আপনার শরীরের মধ্যে গ্যাসটা চট করে সৃষ্টি হচ্ছে না, কারণ হচ্ছে আপনার মলত্যাগটা ঠিক মতো হবে, আপনার স্টুলটা ঠিক হবে, এইটা একটা বড় ব্যাপার। দ্বিতীয়ত, যাদেরই অ্যাসিডের সমস্যা আছে বা ধরুন সুস্থ মানুষ, যাতে অ্যাসিড না আসে, চেষ্টা করবেন আপনার যে ধরুন একটা স্টমাকে, সবার তো একটা স্টমাক আছে, সেই স্টমাকের মধ্যে যাতে একদম মানে ঠেসে ঠুসে খাবেন না কখনো, কিছুটা গ্যাপ রাখবেন। মানে আপনার স্টমাকের 3 ভাগ যখন হজম হয়ে যায়, মানে ভরে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে, তখন আস্তে অতটুকুই ভরে, মানে প্রত্যেকবার যখনই খাবেন অতটুকু যাতে ভরা থাকে, 1 ভাগ বাদ দিয়ে দেবেন। কারণ আপনার যে পাচন ক্রিয়াটা কাজ করবে, আপনার যে হজম হওয়ার ব্যাপারটা, সেটা যদি একদম ভরে ভরে থাকে পেট, তাহলে হতে চায় না, এবং তখন কিন্তু অ্যাসিড রিফ্লেক্স তৈরি হয়। মানে অ্যাসিড, পেটে তো অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটা গলা দিয়ে বুক দিয়ে বেরোতে চেষ্টা হয়। আর আপনি আমার কথাটা শুনে এইভাবে করে দেখুন, দেখবেন আপনার কিন্তু অনেকটা আপনি এই প্রবলেম থেকে কিন্তু মুক্ত হবেন। এবং হালকা খাওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত রিচ বা তেল মশলা জাতীয় খাবার রেগুলার খাবেন না। হঠাৎ একদিন কোথাও একটা অনুষ্ঠান হলো, বাড়িতে একটা অনুষ্ঠান হলো, খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু রেগুলার খাবেন না। আর ঠিক মতো জল খাবেন, আর রাতের ঘুমটা যাতে ঠিক টাইমে হয়, এগুলো মেনটেন করলে আপনি মোটামুটি মেনটেন করতে পারবেন। কিন্তু যেহেতু আপনার প্রবলেম দাঁড়িয়ে গেছে অলরেডি, আপনার কিন্তু ট্রিটমেন্টটা পাশাপাশি করতে হবে, মেনটেনেন্সের সাথে ট্রিটমেন্ট করলেই দেখবেন আস্তে আস্তে এটা পার্মানেন্ট সলিউশন পেয়ে যাবেন। তখন কিন্তু আর আপনার এই কোনো অ্যান্টাসিড খেয়ে থাকতে হবে না।
গ্যাসের ব্যথার জন্য, ঘুম থেকে উঠেই নাহলে কি হয় এমটি স্টমাকে অ্যান্টাসিড খেতে হয়, ওগুলো কিন্তু আর খেতে হবে না, আপনি নর্মাল লাইফ লিড করতে পারবেন। একদম। আরও একবার আমাদের বন্ধুদের জন্য জানিয়ে রাখবো যে সমস্যা তো আমাদের থাকতে পারে, তার জন্য সলিউশন মানে একমাত্র যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র আপনি যোগাযোগ করুন এটা জানানোর জন্য নয়, এক তো বিভিন্ন রোগ সম্বন্ধে আপনাকে বোঝানো, সেই সমস্যাগুলো এলে আপনি কিভাবে বুঝবেন সেগুলো আপনাকে জানানো, তার ট্রিটমেন্ট সত্যি এনবিপি আপনার জন্য রেখেছে কিনা, এনবিপির কাছে আছে কিনা, বা অন্য প্যাথিতে যখন আপনি স্যাটিসফাই হচ্ছে না তখন এনবিপি চিকিৎসকেরা আপনাকে কতটা সহযোগিতা করতে পারে, এখানে চিকিৎসা পদ্ধতির সাহায্যে আপনি কতটা ভালো হতে পারেন, সব বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের জানানোর প্রচেষ্টা করি। এই অনুষ্ঠান বারংবার প্রমাণ করেছে প্রচুর মানুষের কিন্তু সচেতনতা বেড়েছে, তারা সচেতন হয়েছেন, তারা বিভিন্ন ধরনের সমস্যার সিমটমগুলোকে চিনেছেন এবং আগাম কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করে রোগটার থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছেন। তাই অবশ্যই বলবো যে অনুষ্ঠানগুলো দেখতে থাকুন, সোশ্যাল সাইটেও অনুষ্ঠান আপনারা পেয়ে যাবেন, আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান পেয়ে যাবেন, তার পাশাপাশি নাম্বার নোট করে রাখুন 9830235527 বা 37, এই নাম্বারগুলো আপনাকে মারাত্মক রকমভাবে সহযোগিতা করতে পারে। আপনার যে কোনো খারাপ সময় আপনার পাশে বন্ধুর মতন দাঁড়াতে পারে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আর আমি অবশ্যই জানিয়ে দেবো যে কোথায় কোথায় কিন্তু চেম্বার রয়েছে, এবং কলকাতা এবং হাওড়ার পাশাপাশি প্রত্যেকটি জেলাতে কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন, সব জায়গায় কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগ করার জন্য হেল্পলাইন নাম্বারে একবারটি একটু কথা বলে নেবেন। কে আছেন একটু আগে দেখে নিন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে বলছেন, বলুন দাদা কি প্রবলেমের জন্য ফোন করলেন? আমার বয়স হচ্ছে 32 বছর বয়স। আচ্ছা। মানে প্রচুর মাথায় খুশকি হচ্ছে আর হেয়ার ফলিং এর প্রবলেম সমস্যা। আচ্ছা, খুশকি হচ্ছে, হেয়ার ফলিং এর প্রবলেম হচ্ছে, এবং তার জন্য নিশ্চয়ই কোনো মেডিসিন আপনি ইউজ করেননি, বাজার চলতি কিছু প্রোডাক্ট ব্যবহার করছেন, তাই তো? হ্যাঁ, একদমই। আচ্ছা বেশ, তাতে উপকার পাচ্ছেন না, কমেনি? না, আরো বরঞ্চ বেড়ে যাচ্ছে। আরো বেড়ে যাচ্ছে বলছেন ডাক্তারবাবু? আমি বলে দিচ্ছি আপনাকে, দেখুন মাথার খুশকি থেকে কিন্তু চুল পড়বেই পড়বে, কারণ এটা মাথার যে চুলের যে গোড়াগুলো সেগুলোকে কিন্তু ড্যামেজ করে দেয়। এবার তাহলে কি করবেন, আপনি যদি শুধু শ্যাম্পু মাখেন তাহলে ওটা হচ্ছে পরিষ্কার করলেন, মাথাটাকে পরিষ্কার করলেন, চুলগুলোকে পরিষ্কার রাখলেন, তাতে কিন্তু পার্মানেন্ট সলিউশন হবে না, ওটা হচ্ছে মেনটেনেন্স। তার জন্য আপনার প্রথমে হচ্ছে পরীক্ষা করতে হবে আপনার চুলগুলোর মাথায় যে ড্যান্ড্রাফ আছে সেটা কি ধরনের, স্টিকি ড্যান্ড্রাফ না ড্রাই ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফ দু রকমের হয়, কতগুলো হয় স্কেলি ড্যান্ড্রাফ, মানে যেটা ড্রাই বলছি সেটা হচ্ছে স্কেলস ওঠে, মানে আঁশের মতো উঠতে থাকে, এটা গেল। আবার একটা ব্যাপার আছে, অনেক সময় দেখা যায় ওটা খুব স্টিকি, মানে আঠালো ভাব, কারণ ওখান থেকে তাদের স্ক্যাল্পের মধ্যে তেল ভাবটা বেশি থাকে, এবং ওটার সাথে মিলে গিয়ে দেখা যায় যে চুলের গোড়ায় গোড়ায় আটকে আছে, নখ দিয়ে খোঁচালে সেটা উঠে আসে। এগুলো কিন্তু চুলের গোড়াটাকে ড্যামেজ করে দেয়, এমনকি দেখা যায় পার্মানেন্ট হেয়ার লসও কিন্তু হয়ে যেতে পারে। মানে ওটা যদি ড্যামেজ বেশি করে দেয় তাহলে দেখবেন যে গোড়াটা নষ্টই করে দিয়েছে, শুধু চুলটাকে ফেলে দিচ্ছে তা নয়, চুলটাকে নষ্টই করে দিয়েছে, এটাও হতে পারে। তাহলে এটাকে পার্মানেন্ট সলিউশন কি আছে, এর জন্য কিছু ট্রিটমেন্ট আছে, আমাদের এনবিপিতে এলে সেই ট্রিটমেন্টগুলো পাবেন। অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট যেগুলো, বা অ্যান্টি ড্যান্ড্রাফ থেরাপি, এর মাধ্যমে কি হবে আপনার কিন্তু পার্মানেন্টলি ড্যান্ড্রাফটাকে কন্ট্রোল করা যাবে। তার পাশাপাশি যে প্রোডাক্টগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সেই প্রোডাক্টগুলো আপনার ড্যান্ড্রাফ যাদের রয়েছে তাদের জন্য কোন লোশনটা লাগবে, কোন শ্যাম্পুটা লাগবে সেটা কিন্তু আলাদা হবে। নর্মাল একজন ব্যক্তি যার এই ড্যান্ড্রাফ নেই তার যা লোশন ইউজ করতে হবে মাথায়, তার যা শ্যাম্পু ইউজ করতে হবে তার থেকে অনেক ডিফারেন্স কিন্তু হবে যার এটা ড্যান্ড্রাফ আছে মাথায়। তো এগুলো সব দেখে আপনার কিন্তু ট্রিটমেন্ট করলে আপনার এই প্রবলেমটা আস্তে আস্তে সলভ করা। একদম, এবং বারবার কিন্তু আমরা বলছি যে আমাদের অবশ্যই কিন্তু এনবিপির একটা ডিভিশন রয়েছে, এবং সেখানে আপনার স্কিন এবং হেয়ার নিয়ে ভাবনা চিন্তা কিন্তু চলছে। যারা আপনাদের স্কিন এবং হেয়ার নিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠছেন, বিজ্ঞাপন থেকে অনেক প্রোডাক্ট ব্যবহার করছেন কিন্তু এখনো ভালো হচ্ছেন না, বা স্কিনের নানা রকমের সমস্যা আপনার চলে আসছে, আপনার হেয়ারে বিভিন্ন রকমের প্রবলেম রয়েছে, আপনি খুব ভালো কিছু ট্রিটমেন্ট চাইছেন, যে ট্রিটমেন্টগুলো একেবারে সেলিব্রিটিরা নেন, তাহলেও কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সেই যে ডিভিশন যাকে আমরা লা এলিগেন্স বলছি, সেখানে আপনার জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে। পুজোর আগে আপনি সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন, জাস্ট আপনাকে জানতে হবে, এবং জানার জন্য কিন্তু একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, বিস্তারিতভাবে সেখানে আপনার জন্য আলোচনা করে দেওয়া হবে, ট্রিটমেন্টগুলো সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে, প্রোডাক্ট বাড়িতে বসে আপনি কিভাবে পাবেন বা কোনো সেন্টার থেকে কিভাবে পাবেন সবটা কিন্তু আপনার সঙ্গে আলোচনা করে নেওয়া হবে। চট করে এবার চলে যাই যে মধ্যমগ্রাম
রয়েছে সোমবার এবং শুক্রবার করে। অভিজ্ঞ চিকিৎসকদের কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, তাই যোগাযোগ করতে হবে। এছাড়া কলকাতার ল্যান্সটাউনে আপনারা চেম্বার পাচ্ছেন, শোভাবাজারে চেম্বার পাচ্ছেন, খিদিরপুরে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন কিন্তু হাওড়ায় পাচ্ছেন শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করুন, বৃহস্পতিবার করে কিন্তু চেম্বার থাকেন এবং সংস্থার ডিরেক্টর বি শর্মা কিন্তু নিজে সেখানে উপস্থিত থাকেন। এবং তার পাশাপাশি আপনাদের জন্য বলবো গঙ্গারামপুরে কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে সেখানে পাচ্ছেন, শিলচরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়ায় ডক্টর এ হালদারকে কিন্তু পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়ায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে কিন্তু চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে কিন্তু সময় দিচ্ছেন ডক্টর বি শর্মা। তার পাশাপাশি ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আর বনগাঁয় কিন্তু চেম্বার রয়েছে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি আরও দুটি চেম্বারের কথা বলবো, এক তো বোলপুর এবং একটি হচ্ছে আসানসোল। বোলপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। নতুন চেম্বার কিন্তু দুটি রয়েছে, একটি মুম্বাই এবং একটি ব্যাঙ্গালোরে। মুম্বাই এবং ব্যাঙ্গালোরের চেম্বার ওপেনিং কিন্তু পুজোর পরপরই একেবারে অক্টোবর এবং নভেম্বরে, তাই সবটা বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের কিন্তু ফোন করতে হবে। আমরা আলোচনা করছিলাম সুগার এবং সুগার থেকে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ বা আমাদের স্কিনের ঔজ্জ্বল্য কমে যাচ্ছে এবং সবকিছুর জন্য অবশ্যই আমাদের ট্রিটমেন্ট রয়েছে, আমাদের মেডিসিন রয়েছে, অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন, এক্সপার্টরা রয়েছেন, তাই তো? একদমই তাই। আমাদের যে স্কিনের যে প্রবলেমগুলো আছে তার জন্য কিন্তু আলাদা করে স্পেশাল ট্রিটমেন্টও আছে, যেটা আমাদের লায়েল এগেন্স নাম দিয়ে শুরু হয়েছে এনবিতে। সেখানে কিন্তু স্পেশাল কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো স্পেসিফিক্যালি স্কিন আর হেয়ারের জন্য করা হচ্ছে। মেডিসিন যেগুলো ওরাল মেডিসিন সেগুলো এনবিপি প্রোভাইড করছে, এনবিপির থেকেই চিকিৎসকরা প্রোভাইড করছে। তার পাশাপাশি যে থেরাপিউটিক ব্যাপারটা আছে তো সেগুলো কিন্তু আমাদের ওখানেই হয়, একই কিন্তু ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন, তাতে কোনো কিন্তু অসুবিধা আপনাদের নেই। আর স্পেশাল ট্রিটমেন্টটা কিন্তু কমপ্লিটলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, যেগুলো আপনারা বিদেশের মাটিতে দেখতে পান যে ধরনের ট্রিটমেন্টগুলো, সেগুলোই কিন্তু এই স্কিন আর হেয়ার অ্যাস্থেটিক্সের জন্য আপনারা পেয়ে যাবেন। একদম। তবে স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তার মধ্যে যেমন সেতির মতন সমস্যা রয়েছে, সোরাইসিসের মতন সমস্যা রয়েছে, এক্সিমার মতন সমস্যা রয়েছে, বা বিভিন্ন ধরনের আপনার খুব ক্রিটিক্যাল অ্যাকনে হয়ে গিয়েছে, পুরো গাল ভরে গিয়েছে, এই সব কিছু ট্রিটমেন্ট আমরা পেয়ে যাচ্ছি এনবিপিতে। হ্যাঁ, এনবিপিতে সব ধরনের ট্রিটমেন্টই আছে, কিন্তু দেখুন যে প্রবলেমগুলো হয় স্কিনের সেগুলো কিন্তু ইন্টারনালিও ঠিক করতে হবে, এক্সটার্নালি শুধু কিছু অ্যাপ্লাই করে দিলেন তাতে কিন্তু ঠিক হবে না। তার জন্য ভেতর থেকে সারাতে গেলে কিন্তু আপনার এনবিপিতে এসে ট্রিটমেন্ট করিয়ে সেগুলোকে কিন্তু ঠিক করাতে হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, আবারও কথা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডক্টর ভাদুরীকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।